নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা বাংলা ভাষা ও ব্যাকরণের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি এবং এইখান থেকে মোস্ট টপ 10 কোশ্চেন যেটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো আজকের প্রথম যে প্রশ্ন, সেই প্রথম প্রশ্নটা দেখে নিই। উপভাষা ও ভাষা এর মধ্যে প্রধান তফাৎ কি? অর্থাৎ ডায়ালেক্ট এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি? এরকম ধরনের সাধারণ প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা এইভাবে সাজাতে পারি। ভাষা হলো একটি বৃহত্তর রূপ যা ব্যাকরণ সম্মত এবং সর্বজন গ্রাহ্য। অন্যদিকে উপভাষা হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের কথ্যরূপ। উদাহরণস্বরূপ, বাংলা একটি ভাষা, কিন্তু বীরভূম অঞ্চলের মানুষের মুখে যে বিশেষ টান ও শব্দ শোনা যায় তা হলো রাঢ়ী উপভাষা। তা এইভাবে যেই জেলা থেকে যাচ্ছেন সেই সমস্ত জেলার উপভাষাগুলোকে একটু মাথায় রাখবেন, তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে সুবিধে হয়। ২ নম্বর প্রশ্ন দেখুন, অলঙ্কারের ক্ষেত্রে উপমা ও রূপক এর মধ্যে পার্থক্য কিভাবে সহজে বুঝিয়ে পড়বেন? অর্থাৎ উপমা ও রূপকের যে পার্থক্য সেটা কি? প্রশ্নটা এইভাবে উত্তরটা সাজানো হয়েছে। উপমায় মত বা মতো শব্দের সাহায্যে দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা স্পষ্ট থাকে, যেমন মুখটি চাঁদের মতো। কিন্তু রূপকে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়, কোনো তুলনাবাচক শব্দ থাকে না, যেমন মন মাঝি। এখানে মন আর মাঝি এক হয়ে গেছে। ঠিক আছে, খুব ছোট ছোট করে পয়েন্ট করে আমাদের উত্তরগুলো সাজাতে হবে। ৩ নম্বর যদি প্রশ্নের দিকে বলি, দলবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্য কি? এটি কোন ধরনের সাহিত্যের জন্য উপযুক্ত? দেখুন, এসএসসির যে ইন্টারভিউ হচ্ছে সেখানে কিন্তু ছন্দ, অলংকার এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। আমরা প্রথম পর্বে সেটাকে কভার করতে পারিনি, সেই জন্য দ্বিতীয় পর্বের প্রয়োজন হয়ে পড়েছে এবং এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা এইভাবে সাজাতে পারি। দলবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্য হলো এর দ্রুত লয় এবং প্রতি পর্বের ৪ মাত্রার উপস্থিতি থাকে। একে ছড়ার ছন্দ বা লৌকিক ছন্দ বলা হয়। এটি মূলত লোকগাথা, ছড়া এবং ছোটদের কবিতা রচনার জন্য সবচেয়ে উপযুক্ত, যেমন আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। ঠিক আছে, তা এইভাবে আমরা কিন্তু একটু উত্তরগুলোকে নিজের মতো করে অবশ্যই সাজাবো। আমি একেবারেই ছোট করে দিয়েছি, ২-৩টে বাক্যের মধ্যে করে দিয়েছি, কারণ ইন্টারভিউয়ের উত্তরগুলো খুব সংক্ষিপ্ত হওয়ার প্রয়োজন। ৪ নম্বর যে প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষার উৎপত্তির পর্যায়গুলো কি কি? এই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাষার থেকে, কারণ প্রশ্ন কিন্তু এই ধরনের জায়গা থেকেই করা হয় সাধারণত। ঠিক আছে, এর উত্তর কিন্তু আমরা বাংলা ভাষার যে কোনো রামেশ্বর সহ বই আপনারা দেখতে পারেন, সুকুমার সেনের বাংলা ভাষার উপরে বই আছে, সেটাও দেখতে পারেন। সেখান থেকে কিন্তু উত্তরগুলো আমরা এভাবে নিতে পারি। তাহলে পর্যায়গুলো কি কি? যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষার উৎপত্তির পর্যায়গুলো, যেগুলো ইন্দো ইউরোপীয়, তারপরে ইন্দো ইরানীয়, তারপরে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তারপরে মধ্য ভারতীয় আর্য ভাষা, তারপরে সেখান থেকে আসছে অপভ্রংশ অবহট্ট, তারপরে আদিবা। তার মানে মূলত মাগধী প্রাকৃতের একটি শাখা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। ঠিক আছে, তা এইভাবে আমরা জিনিসগুলোকে সাজিয়ে বলতে পারি। এইবারে আমরা ৫ নম্বরের প্রশ্নের দিকে চলে যাই। অক্ষরবৃত্ত ছন্দের একটি বিশেষ নিয়ম কি? এবার এই বিশেষ নিয়ম বলতে গেলে কিন্তু আমাকে একটু সংজ্ঞাটাও সঙ্গে একটু বলে দিতে হয়। কেমন করে? অক্ষরবৃত্তে মুক্তদল ১ মাত্রা পায়, কিন্তু রুদ্ধদল শব্দের শুরুতে বা মাঝে থাকলে ১ মাত্রা এবং শেষে থাকলে ২ মাত্রা পায়। একে তান প্রধান ছন্দ বলা হয়, কারণ এতে টানা সুরে আবৃত্তি করা যায়। রবীন্দ্রনাথের অধিকাংশ বড় কবিতা এই ছন্দে লেখা। এবার এই যে রবীন্দ্রনাথের অধিকাংশ বড় কবিতা এই ছন্দে লেখা, এই লাইনটা আপনারা যুক্ত করতেও পারেন, নাও করতে পারেন, চয়েস ইজ ইয়ার্স। আমরা এখানে যুক্ত করে দিয়েছি কারণ এটা জানানোর জন্য যে অক্ষরবৃত্ত ছন্দে রবীন্দ্রনাথের যে আখ্যান কবিতাগুলো আছে অনেকটাই কিন্তু এই ছন্দে লেখা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইবার ৬ নম্বর প্রশ্ন দেখুন, অলংকার থেকে আরেকটা দেওয়া হচ্ছে। অনুপ্রাস অলংকার কাকে বলে? একটি উদাহরণ দিন। এবার অলংকার, যেহেতু ছন্দ অলংকারের জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ, আমরা সেইভাবে প্রশ্নগুলোকে রেখেছি। উত্তর এভাবে সাজাতে পারি। একই ব্যঞ্জন ধ্বনি বারবার ব্যবহৃত হয়ে যদি শ্রুতিমধুর ধ্বনিমাধুর্য সৃষ্টি করে তাকে অনুপ্রাস বলে। উদাহরণ, কুটিল কুন্তল কুসুমিত কেশ। এখানে ক ধ্বনিটি বারবার ফিরে ফিরে এসেছে এবং সুন্দর ধ্বনি ব্যঞ্জনা তৈরি করেছে। এইবার এখানে একটু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে অনুপ্রাস অলংকারকে কিন্তু বহু ভাগে ভাগ করা যায়, যেমন বৃত্তনুপ্রাস, শেখানুপ্রাস, শ্রুত্তনুপ্রাস। ঠিক আছে, এইভাবে ৫-৬টা ভাগে কিন্তু ভাগ করা যায়। এবার এই যে ভাগটা, এখানে যে আমরা উত্তরটা বললাম কুটিল কুন্তল কুসুমিত কেশ, এখানে যদি আপনাকে রিপিট প্রশ্ন করে ইন্টারভিউর বোর্ডের যে মেম্বাররা থাকবে, তাহলে এটা কোন ছন্দের উদাহরণ, পার্টিকুলারলি কোন অনুপ্রাস, এটা যদি আপনাকে ধরে তাহলে আপনাকে বৃত্তনুপ্রাস বলতে হবে। এবার বৃত্তনুপ্রাস কাকে বলছে, কি বৃত্তান্ত, এই বিষয়টিকেও একটু বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, সেই জন্য অনুপ্রাসের যে ভাগগুলো আছে সেগুলোকে একটু আমরা দেখেছি। ৭ নম্বর প্রশ্নের মধ্যে যেটা রাখা হয়েছে,
শব্দার্থের রূপান্তর বলতে কি বোঝায়? অর্থের বিস্তারের একটি উদাহরণ দিন। এবার এই শব্দের রূপান্তর বলতে কি বোঝানো হচ্ছে তার সঙ্গে আরেকটা প্রশ্ন করে দেওয়া হচ্ছে, অর্থের বিস্তারের একটি উদাহরণ দিন। এবার এই দুটো কিন্তু দুরকম, ঠিক আছে? অর্থাৎ দুরকম বলতে শব্দের রূপান্তরটা ওভারঅল আপনাকে একটা সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দিতে হবে একটা বাক্যের মধ্যে, এবং তারপরে এটারই যে আরেকটা ভাগ অর্থের বিস্তার সেটাকেও কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। তাহলে উত্তরটা আপনাদের জন্য এইভাবে সাজানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থ যখন পরিবর্তিত হয় তাকে শব্দার্থে রূপান্তর বলে। যখন কোনো শব্দের সংকীর্ণ অর্থ প্রসারিত হয়ে বড় কোনো অর্থ বোঝায় তখন তাকে অর্থের বিস্তার বলা হয়। যেমন তৈল আগে শুধু তিলের রসকেই বোঝানো হতো, এখন যে কোনো উদ্ভিজ্জ বা খনিজ তেলকেই বোঝায়। ঠিক আছে? তাহলে শব্দের কিভাবে অর্থের রূপান্তর বিস্তার হচ্ছে সেটা কিন্তু উদাহরণ সহকারে একটু আমি এখানে জানিয়ে রাখলাম। ৮ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত কেন অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেছিলেন? প্রশ্নটা দেখুন এরকম নয় কিন্তু যে মাইকেল মধুসূদন অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেছিলেন কে? ব্যাপারটা এত সহজ নয়। ব্যাপারটাকে একটু ঘুরিয়ে দেওয়া হলো যে কেন? ঠিক আছে? সে তো বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী মাত্রই জানেন যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেছেন। কিন্তু কেন করেছেন? এইটা আমাকে একটু জানতে হবে। তার জন্য উত্তরটা এইভাবে সাজানো হয়েছে। মাইকেল অনুভব করেছিলেন পয়ারের অন্তমিল বাংলা কবিতার ভাবকে শৃঙ্খলিত করে রাখে। বীরত্বব্যঞ্জক মহাকাব্য রচনার জন্য বাঁধনহীন গতির প্রয়োজন ছিল, তাই তিনি মিলের দাসত্ব ভেঙে জ্যোতিচিহ্ন ব্যবহারের স্বাধীনতা এনে দেন, যা অমিত্রাক্ষর নামে পরিচিত। আশা করছি এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাজে লাগবে ইন্টারভিউ ফেস করার জন্য। ঠিক আছে? পরের প্রশ্ন চলে যাই ৯ নম্বরে। মানভূমি বা ঝাড়খণ্ডী উপভাষার দুটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? এবার উপভাষা থেকে যেহেতু আমরা প্রশ্ন শুরু করেছিলাম, উপভাষা এবং ভাষার মধ্যে পার্থক্য কি? এবার উপভাষার থেকে যে ৫টা উপভাষা আমাদের বাংলা ভাষার রয়েছে সেটাও আমাদের একটু জানতে হবে। তার ভৌগোলিক এরিয়াগুলো একটু জানতে হবে। যে জেলা থেকে যাচ্ছেন সেই জেলার উপভাষাটা কি, কি উপভাষা সেখানে চল আছে সেই উপভাষাগুলো একটু মাথায় রেখে যাবেন। ঠিক আছে? তাহলে এর উত্তরটা কি দাঁড়াচ্ছে? এই উপভাষার শব্দের শেষে অকারান্ত উচ্চারণের প্রবণতা বেশি, যেমন করে থেকে কর। ঠিক আছে? ২ এখানে সার্থিক ক প্রত্যয়ের ব্যবহার প্রচুর, যেমন বেটা থেকে বেটা। এটি মূলত পুরুলিয়া ও সংলগ্ন অঞ্চলের ভাষা। ঠিক আছে? একদম শর্টে যতটুকু আপনার মনে থাকবে ততটুকু বলার এখানে চেষ্টা করব। ব্যাস তাহলেই হবে। আজকের অন্তিম প্রশ্ন, একজন শিক্ষকের কাছে পরিভাষা জ্ঞান থাকা জরুরি কেন? খুব গুরুত্বপূর্ণ আজকের ভাইটাল প্রশ্নের মধ্যে একটি, এবং এই প্রশ্নটা রাখা হয়েছে একটাই কারণে, যেহেতু ভাষার উপরে আজকে আমাদের ভিডিওটি করা হচ্ছে। সেজন্য একজন শিক্ষকের কাছে পরিভাষা জ্ঞান থাকা জরুরি কেন সেটা জানা একজন ভাবী শিক্ষকের কাছে খুব জরুরি বলেই মনে হলো। সেইজন্য উত্তরটি এভাবে আমরা সাজিয়েছি আপনাদের জন্য যে পরিভাষা হলো বিশেষ অর্থবাহী শব্দ, বিশেষত বিজ্ঞান বা কারিগরি বিষয়ে সহজভাবে বাংলায় বোঝাতে হলে সঠিক পরিভাষা জানা প্রয়োজন। সঠিক পরিভাষা ব্যবহার করলে পাঠদান সুনির্দিষ্ট হয় এবং ভাষার শুদ্ধতা বজায় থাকে। ঠিক আছে? একদম শর্ট পয়েন্টে আমি বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কেন সঠিক পরিভাষার প্রয়োজন রয়েছে একজন বাংলার শিক্ষকের ক্ষেত্রে, যাতে ছাত্রছাত্রীরা এরকম অনেক আমাদের শব্দ রয়েছে যেগুলো বাংলা শব্দভাণ্ডারে যুক্ত হয়েছে অনেক, এবং ইংরেজি শব্দ বা অনেক এরকম বিদেশি শব্দ, সেগুলোর পরিভাষা জানা জরুরি। বাংলা ভাষারও ইংরেজি পরিভাষা জানা জরুরি, ইংরেজি শব্দের বাংলা পরিভাষা জানা জরুরি। তাহলে ভাষার ক্ষেত্রে এই বিষয়টা একজন শিক্ষকের কাছে জানা জরুরি, কারণ কোনো ছাত্র যদি ক্লাসে জিজ্ঞাসা করে বসেন যে স্যার এই প্রশ্নের এই শব্দটা বুঝতে পারছি, তখন কিন্তু আপনাকে চট করেই তাকে বোঝানোর একটা ক্ষমতা থাকতে হবে। সেই জন্য এটা আমি এইভাবে আমি উত্তর দিতেই পারি, তাই না? তা আশা রাখছি যে এই ১০টি প্রশ্ন ভাষা, যে ব্যাকরণ এবং ভাষার থেকে, বিশেষ করে আমাদের আজকে টার্গেটটা ছিল ভাষা, উপভাষা এবং ছন্দ অলংকার। তা এই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করলাম। আপনারা যদি বলেন যে এটা নিয়ে আরো কন্টিনিউ করা যায় কিনা, বা ছন্দ অলংকারের উপরে আলাদা করে ডেডিকেটেড কোনো ভিডিও আপনারা চান কিনা, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন, এবং আজকের ভিডিওটি ভালো লাগলো কিনা সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, এবং অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত থাকার জন্য। এরকমই ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, লক্ষ্যে থাকুন।